বিজন বেটা সার্কিট হাউসের রাস্তা ধরেছে, চাপ নিস না। আর তুই কালী মন্দিরে এসে দুর্গে দুর্গে করছিস কেন? ঢোক গিলে নিয়ে সুব্রত জবাব দেয়। নার্ভাসনেসে। সাদ দেখে বন্ধুকে, ঘুরে সামনে অগ্রসর হতে হতে বলে, মন্দিরের কি রিস্কা তুলে নিয়ে এলাম, আর এত নার্ভাস হলে প্রেম করতে গিয়েছিলে কেন? কি করব বল, সবার যে তোর মতন বাস্তব জ্ঞান থাকে না। একটু ঘুরল সাদ, কপাল কুচকে বলল। এই তুই হাত চাবি মন্দিরের? বলেই দাঁড় করিয়ে রাখা বাইকে উঠে বসে। সুব্রতর পেছনে বসতে বসতে বলে, আমার হয়ে তোরা চেয়ে দিবি? ছোটবেলা থেকে তোদের পেলে পুষে বড় করেছি না আমি। সাদ হেসে বাইক স্টার্ট করে। সুব্রত এখন ফুরফুরে মেজাজে বন্ধুকে চেপে ধরে থাকে। ও ভুল নয়, পেলে পুষে বড় না করলেও আত্মা দিয়ে সুব্রত পেলেছে বন্ধুত্ব। দুজন ভিন্ন ধর্মের হলেও বন্ধুত্ব থেকেছে অম্লান। ছোটবেলার একটা সামান্য ঘটনা। সুব্রতদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হচ্ছিল সেদিন। সাদ গিয়েছিল খেলতে। সুব্রত ঠাকুমা চিৎকার করে সুব্রতকে ধমকেছে। আজ বাড়িতে পুজো আর তুই উঠোনে গরু ঢোকালি একটা। রেগেমেগে সুব্রত ঠাকুরমার হাতে খামচি দিয়ে সাদকে জড়িয়ে ধরে বলেছে, তোমাদের পুজো তো ওই ঠাকুর ঘরে, এই উঠান আমার আর সাদের। ওদের বাড়িতেও উঠানটা আমার আর সাদের। আমি তো ওদের নামাজ ঘরে ঢুকি না। সেই বন্ধুত্ব দুবাড়ির উঠান থেকে স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে বাইকে বাইকে ঘুরছে শহরময়। গার্লস স্কুল যাবি এখন? সুব্রত জানতে চায়। সাদ নিশ্চুপ। অবশ্য ধরেছে গার্লস স্কুলের পথটায়, তবে বেশি দূর আর যেতে পারল না। মাঝপথে থামতে হলো রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা ৮-১০টা বাইক দেখে। যেন ওরা ইচ্ছে করে এমনটা করেছে। সাদ ভীষণ শান্ত। দলপতিকে বলল, কিছু কি চাই আমার থেকে? দলপতি তাচ্ছিল্যের হাসি হেসে রাস্তা ছেড়ে দিতে দিতে বলে উঠল, পুরা শহরটাই টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু থাকে না রে সাদ। ভাই বলছে তোর অবস্থা ঝিমানো মুরগির মতো হয়েছে, ওইটা দেখে দাঁড়িয়েছিলাম। সাদ কিছু পল চুপ থেকে সহজ গলায় বলল, আর তোর ভাইকে দেখলে আমার কি মনে হয় জানিস? ওই পরিবারটা মনে পড়ে। ধন নাই বন্দুক কাঁধে, চাল নাই সোয়াশার ধারে। সামনে থেকে সর, এই দুপুরবেলায় থানায় যেতে যাচ্ছি না, মারামারি করে। আমার কাজ আছে। দলপতির হিংস্র মুখটা আরও কালো হলো। দাঁতে দাঁত চেপে রাস্তা ছাড়তেই সাদ বাইকের স্পিড বাড়িয়ে সরে গেল। পেছনে ফেলে গেল আক্রোশে টইটুম্বুর কিছু দৃষ্টি। খানিক বাদে সাদের ফোনে কল এলো সাউকির। অসীমের পায়ে ব্যথা পাওয়ার খবরটি পেল সবেমাত্র। তালুকদার মিলসের গেটের বাইরে বাইকটা দাঁড় করিয়ে ত্রস্ত পায়ে সাদ ঢুকলো ভিতরে। তবে ওর লম্বা কদম গুটিয়ে এলো মিনিট খানেক পরে। অসীম তালুকদার বসে আছেন একটা চেয়ারে। ভিডিও কলে কথা বলছিলেন বড় ছেলের সাথে। তার পাশে দাঁড়িয়ে আছে সাউকি। সাদ বাবার সম্মুখে গিয়ে অবিচল দাঁড়িয়ে রয়। ততক্ষণে অসীম হাতের ফোনটা থেকে দৃষ্টি সরিয়ে মেজো ছেলের মুখ দেখে। পরপর ভ্রুযুগল গুটিয়ে সাদের শার্টের গলার কাছের বোতামটা দেখে। এত ভদ্রবেশ, এ নিশ্চয়ই তার সামনে আসবে বলে ভোল পাল্টে এসেছে। মনে মনে ধরেই নেন অসীম। ব্যথা কি বেশি আব্বু? সাদের কণ্ঠে অবিচলিত ভাবটা বজায় থাকে। অসীম চোখ নামিয়ে গলা খাকারি দিয়ে বলে, না, এখন একটু কম, পেইন কিলার দিয়েছে। সাদ আশেপাশে তাকায়। মিলের সকল কর্মচারী চারিপাশ হতে উকি মেরে দেখছে ওকে, যেন এলিয়েন সাদ। বিষয়টা চূড়ান্ত বিরক্তি এনে দেয় সাদের মনে। ম্যানেজার জিল্লুরের দিকে তাকিয়ে গম গম করে বলে, সাইনবোর্ডটা ৪ মাস আগে না নামতে বলে গেছি। ম্যানেজার জিল্লুর আমতা আমতা করতে থাকলে সাদ এক কাজ করে বসলো। পড়ে থাকা মরচে ধরা সাইনবোর্ডটা তুলে পুনরায় আছাড় মেরে বিধ্বস্ত করে শান্ত গলায় বলল, তহিন মাল্টিমিডিয়া থেকে লোক আসবে, ডিজিটাল বোর্ড থাকবে এখানে। অসীম তালুকদার ছেলের কাণ্ড দেখলেন চুপচাপ। কি শান্ত, কি সভ্য, অথচ আস্ত এক প্রলয়। বলে উঠলেন, এটা ভাঙার কি হলো এভাবে? রাখারও তো কিছু নেই। সাইনবোর্ডটা যদি মানুষ হতো। তবে সে সাহসও করতো না সাদের বাপের ওপর পড়ার। তুমি জানো, তোমার এই স্বভাবগুলো যতদিন না বদলাবে ততদিন কিচ্ছু ভালো হবে না। সব কিছুতেই এই অতিরঞ্জিত স্বভাবটা। সাদ জবাব দিল না বাবাকে। নির্লিপ্ত ভঙ্গিতে সাউকির দিকে তাকিয়ে বলে, দুপুরে খেতে যাবে না? মা অথবা ভাবিকে বলে দিস, তাদের ফোনে পাচ্ছি না। বলে সাইনবোর্ডটাকে আবারও একটা লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে বাইরে নামলো। অসীম তালুকদার চুপচাপ দেখতে লাগলেন ছেলেকে। ফোনটা লাগাতার বেজে চলেছে। রান্নাঘরে ভীষণ ব্যস্ত নাফিয়া। ভেজা দুহাত শাড়ির আঁচলে মুছে ফোনটা নিয়ে মিষ্টি করে হাসলো। চঞ্চল দৃষ্টিজোড়া ঘরময় বুলিয়ে বেশ আয়েশ করে বাড়ির বসার ঘরের ডিভাইনে বসে স্বামীর ভিডিও কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার আগে একবার আয়নায় নিজের মুখটাও দেখে নিল। পরিপাটি মানুষটার সামনে এসে অগোছালো হয়ে দেখা দেবে না। সুন্দর
সুদর্শন দেখতে মানুষটা ভর দুপুরে হাসলো ঝকঝকে হাসি। নাফিয়া সালাম দিয়ে বলা শুরু করে দিল, সকালে কবার তোমাকে কল করেছি, ধরলে না কেন? ক্লাসে থাকলে একটা মেসেজ করে তো দিতে পারো, তাই না? ওপাশে শাহেদ পুনরায় ঠোঁটে পাতলা হাসি ঝুলিয়ে বলে উঠল, তারপর বলো, এত ক্লান্তি যে চেহারায়? বুয়া থাকতেও রান্নাটা তোমার কেন করতে হবে? আব্বা সবার হাতে খেতে পারে না যে, আর আমি কি পটের বিবি নাকি পায়ের উপর পা তুলে খাবো? আচ্ছা শোনো, খুব কালো দেখাচ্ছে নাকি? না, শুধু অসুস্থ লাগছে। নাফিয়া আবার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে শাহেদকে বলল, আব্বাকে কিন্তু আমি বলে রেখেছি 15 তারিখে বরিশাল যাব। বলতে বলতে নাফিয়ার গাল দুটো লাল হয়। বিয়ের এতগুলো বছর পরেও এমনটা প্রতিবার হয় নাফিয়ার। যখন যখন মানুষটার সান্নিধ্যে যায় অনুভূতিগুলো ঠিক নতুনের মতো থাকে। শাহেদ বরিশাল সরকারি কলেজের ইংরেজি প্রভাষক। বছরে 4টা মাস নাফিয়া গিয়ে ওর কাছে থাকে, বাকিটা সময় শ্বশুর শাশুড়ির কাছে। বিষয়টা নাফিয়ার ইচ্ছেতে হয়। বাপ মা মরা এতিম মেয়েটিকে গ্রাম থেকে অসীম পছন্দ করে নিয়ে এসেছিলেন নিজের বড় ছেলের জন্যে। স্নেহে আহ্লাদে বাড়ির এই বড় বউটিকে মাথায় তুলে রাখে অসীম আর শাহনাজ। নাফিয়াও ঠিক তেমনি শ্বশুর শাশুড়ির জন্যে মরে যায়। অপরদিকে শাহেদের সাথে স্বল্প সময়ের সংসার নিয়ে নাফিয়ার আক্ষেপ নেই। বছরে 4টা মাস কাছে পেলেও ওর কখনো মনে হয় না শাহেদ ওর খুব দূরে। এভাবেই প্রেমে উদ্ভাসিত ওর সকাল সন্ধ্যা ফোন আলাপের মাধ্যমে। শাহেদ ঠোঁট জোড়া গোল করে ভিডিও কলে চুমুর ইঙ্গিত করে বলে উঠল, আই এম ওয়েটিং ফর ইউ। নাফিয়া আবারও বেশ লজ্জার ভঙ্গি করে মিনমিনে স্বরে বলল, বলছিলাম আমি এখানে কোনো ডাক্তারের সাথে আলাপ করে আসব। কেন, কোন ব্যাপারে? জানতে চেয়ে শাহেদ চুপ হয়ে গেল তৎক্ষণাৎ। নাফিয়ার নত মুখটা দেখতে লাগলো এক দৃষ্টে। মনে পড়ে গেল নাফিয়া দুদিন আগে বাচ্চার কথা তুলেছিল তার কাছে। 6 বছর পেরিয়েছে, আর কেন দেরি? তবে শাহেদ বলল, আমরা আর একটু সময় নেই নাফিয়া। নাফিয়ার চোখ দুটো বরাবরের ন্যায় উদাস হলো শাহেদের প্রত্যুত্তর শুনে। সময় শাহেদের 32, তার 27। এখনো কিসের সময় প্রয়োজন নাফিয়া বুঝে ওঠে না। মাঝে মাঝে ইচ্ছে করে বিষয়টা নিয়ে তর্কে যেতে, কিন্তু শাহেদকে অসম্মান করা হবে ভেবে আর এগোতে পারে না নাফিয়া। বরাবরের ন্যায় অস্ফুটে জবাব দেয়, জি আচ্ছা। আচ্ছা শোনা, আমার একটা ক্লাস আছে এখন, এইবার রাখি। বাবার সাথে কথা হয়েছে, পায়ের ব্যথা কমেছে, বাড়িতে ফিরছে। চুপচাপ হাসার চেষ্টা করে মাথা নেড়ে নাফিয়া কল কেটে দেয়। মিনিট খানেক উদাসী ভঙ্গিতে বসে থাকে। পাশের ঘর থেকে সিমিনের হিহি করে হাসির শব্দ শোনা যায়। শাহনাজের সাথে কিছু মেয়ের ছবি দেখতে বসেছে। সাদের জন্য পাত্রী খুঁজছে শাহনাজ। বাড়িতে অসীম চলে আসে তখন। শাউকি এনেছে তাকে। বাড়িতে ফেরার পরে বউ আর পুত্রবধূর কাছে এক দফা কৈফিয়ত দিয়ে সোফাতে গায়ে এলিয়ে দিতেই ছোট ছেলেটার দিকে দৃষ্টি চলে যায় অসীমের। টানা 2 ঘন্টা পরে কণ্ঠে সেই সাবেকি গাম্ভীর্য টেনে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন? দোকানে যাবে না? পানি খেয়ে আব্বু। ঢোক গিলে জবাবখানা দিয়ে সাউকি পা বাড়ায় ডাইনিং রুমে। পিছু পিছু সিমিন ঢুকে বলে, এই জানিস, ছোট ভাইয়া মেজো ভাইয়ার জন্য মামি একটা মেয়ে দেখেছে, কাঠচিরা বাড়ি, চেয়ারম্যানের মেয়ে। এক চুমুকে গ্লাসের সবটুকু পানি খেয়ে সাউকি বলে, ভালো কথা। তোর লেখালেখি কত দূর এগুলো? বাকিটা লিখেছিস? না, এগোতে পারছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি। গল্পে দেখাবি শাউকি নামের নায়কটা কসমেটিক্সের দোকানদার। নায়ক কসমেটিক্সের দোকানদার? হুরে আমার মতো। লিখবি নায়ক বাপকে খুশি করতে পড়াশোনার পাশাপাশি তাদের কসমেটিক্সের দোকানে বসে বসে মেয়েদের কাছে পারফিউম, ফর্সা হবার পাকিস্তানি ক্রিম, নেইল পলিশ রিমুভার বিক্রি করে। গার্লস স্কুল আর মহিলা কলেজের মেয়েরা যখন দোকানের সামনে দিয়ে যায় তখন হকারের মতো চিল্লিয়ে ওঠে, এই আপু আসেন, এই আপু কি লাগবে? বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে সিমিন। তুমিও এমন করো? টেবিলের উপর থেকে খাবলা বেড়ে কাজু বাদাম তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে সাউকি বলল, আর মেয়েগুলো মুখ ঝামটা মেরে বলে চুপ করেন তো, অসহ্যকর, বিরক্তিকর। এই হবে আমার গল্পের নায়কের ছিরি। তারপর কি হবে? তুই এই পর্যন্ত আগে লেখ, বাকিটা পরে বলবো। বরগুনার বাগানবাড়ি এরিয়ায় প্রতিষ্ঠিত সৃষ্টি কোচিং সেন্টারের দরুন এ রাস্তাটা দিনের বেশিরভাগ সময় মেতে থাকে। আজ বারেও মঙ্গলবার, হাটের দিন। কাঠপট্টি থেকে ফার্নিচার ব্যবসায়ীরা ভ্রাম্যমান দোকান সাজিয়ে বসেছে। বিভিন্ন কাঠের ফার্নিচার নিয়ে রাস্তার একটা পাশ দখল করে লোকজন আসছে যাচ্ছে। গমগমে পরিবেশে একটা ক্যানক্যানে পুরুষ কণ্ঠ বড্ড কানে লাগছে সকলের। একটা মেহগনি কাঠের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছিল, আসেন আসেন ভাইরা,
সেই রকমের ডিজাইন, সেই রকমের বার্নিশ, মালয়েশিয়ান ওয়েল দিয়ে পালিশ করা। এই মেহগনি কাঠ ঘুণে ধরবে না। সকল নতুন পুরাতন বিবাহিত ভাইয়েরা নিয়ে নিন। বিবাহিত জীবনে একটি মজবুত খাটের গুরুত্ব অপরিসীম। আমরা এই খাটটি ছাড়ছি খুবই স্বল্প দামে। এই সুযোগ লুফে নিন। এই মজবুত 6x7 ফিটের খাটটি ঘরে নিয়ে ভাবিকে খুশি করে দিন, নিশ্চিন্তে ঘুমান। চমৎকার ফিনিশিংয়ের এই খাটে ক্যারক্যার আওয়াজ হবে না, ফুটবল টিম ছেড়ে দিলেও। তাই নিয়ে যান আর ভাবিকে নিয়ে নিশ্চিন্তে ঘুম দিন। সাদ চুপচাপ সিগারেটটা শেষ টান দিয়ে শলাকাটা পায়ে পিষে উঠে গিয়ে দাঁড়ায় লোকটার সামনে। লোকটা কিঞ্চিত ভ্রু গুটিয়ে নিয়ে বলল, ভাই, খাট দেখবেন? এই যে দেখেন। সাদ কোনো দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই কি একে মাছ বাজার ব্রিজে দাদা খুজলি মলমের হকারি করতি? বিভ্রান্ত লোকটা আমতা আমতা করে বলল, একটা বীজের দোকানে কর্মচারী ছিলাম। কেন? সাদ শ্বাস ফেলে বলল, আগামী 3 ঘন্টা যতক্ষণ এই কোচিং সেন্টারের ছাত্রীরা আসা যাওয়া করবে, তুই মুখে সিট কিনে আটকে থাকবি। যদি একটা শব্দ করিস, থাপড়ে গাল বসিয়ে দেব। তখন আর কলিকাতা হারবালের হকারিগিরির চাকরি পাবি না, ফাজিল। আশেপাশের সবাই চুপ। সাদ তালুকদারের মুখটা বড্ড পরিচিত এই শহরে। তার সম্মুখে নির্লিপ্ততা তাদের সব থেকে নিরাপদ আচরণ। খাটের বিজ্ঞাপন দিতে থাকা সেলসম্যান ভয়ার্ত দৃষ্টিতে সাদকে কিছু পল দেখে চোখ নামিয়ে নিয়ে চুপ থাকে। ঠিক তখনই সাদ ঘাড় বাঁকায় অতি পরিচিত সুমিষ্ট স্বরটা কানে যেতেই, যে স্বরটা সে খুব কম সময়ে শুনে থাকে, মস্তিষ্ক চনমনে হয়ে ওঠে। উত্তপ্ত হওয়া মেজাজ গুটিয়ে ডান দিকে ফেরায় চোখ জোড়া, দৃষ্টিতেও তৃষ্ণা। এ আমার নোট, আমার নোট, আমি কষ্ট করে লিখেছি। নিসা মেজাজ দেখাচ্ছে রিন্তুকে। একটা নোটবুক নিয়ে দুজনে টানাটানি করতে করতে অগ্রসর হচ্ছে কোচিংয়ের দিকে। তবে আচমকাই দুই ষোড়শীর কদম থামলো সাদের সামনে। যে কিছুক্ষণ বিভ্রান্ত নিসা না চাইতেও চেয়ে থাকলো সাদের চোখে। পরপর সেই চোখ নামিয়ে নোটবুক ছেড়ে দিলে রিন্তুর হাতে চুপচাপ নিচু স্বরে বলল, চল তাড়াতাড়ি, 3 মিনিট বাকি আর। ওরা চলে গেলে সুব্রত তাকায় সাদের দিকে, হেয়ালি করে বলে, ইটস এ ম্যাটার অফ গ্রেট হতাশা। বাচ্চা মেয়েটার বড্ড ইচ্ছে হয় তোর সামনে দাঁড়িয়ে তোকে দেখতে কিছুটা সময়। তুই সাহস সুযোগ দিস না, তাই ভয়ে ওভাবে ছোটাছুটি করে। আচ্ছা চল। সাদ নড়ে না, বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কপালে তুলে রাখা সানগ্লাসটা ঠিক করে তাকিয়ে থাকে সৃষ্টি কোচিং সেন্টারের বারান্দায়। কি রে, যাবি না? ওকে মৃদু ধাক্কা দেয় সুব্রত। সাদ মাথা নেড়ে না বলতেই অবাক গলায় বলল, কেন? আজ থাকবো। উৎসব নামা ছেলেটা গিটার নিয়ে আসবে লেখে সন্ধ্যায়। ওই ছেলেটার গান শুনে দাঁড়িয়ে সবার সাথে, ওকে তখন দেখবো। সহজ স্বীকারোক্তি দিয়ে আবারও একটা সিগারেট ধরাতেই সুব্রত বলে ওঠে, তুই এই মেয়ের জন্য সারাদিন রাস্তায় থাকবি আজ? এটাও কি তোর জীবনের বাস্তবতা রে? সাদ জবাব না দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে পেছনে তাকায়। খাটের সেলসম্যান লোকটা এখন প্রায় ফিসফিসিয়ে কাস্টমার ডাকছে। এই ভাই, মেহগনি কাঠের মজবুত খাট এটি, 10 বছরের গ্যারান্টি, নিয়ে যান। রিন্তু খপ করে ধরল নিসার বেনি। নিসা চোরের মতো মুখ করে তাকায়, দ্রুত সরে আসে জানালার পাশ থেকে। কিন্তু রিন্তু এইবার ওর কাজ চেপে বলে, কাকে দেখছিলি? একটু পরে বায়োলজি ক্লাস শুরু হবে। রহমান স্যারের খোঁজে। নিসা আশেপাশে চোখ বুলিয়ে কাচুমাচু ভঙ্গিতে মিথ্যা বলে, কাউকে না। রিন্তু আরেকটুখানি ঘেঁষে দাঁড়ায় নিসার কাছে, পরে নিজেই উকি মারে জানালায়। দেখতে পায় সাদ ও তার বন্ধুরা তখনও বাগানবাড়ির কোণে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। রিন্তু তৎক্ষণাৎ নিসাকে কনুই দিয়ে গুঁতো মেরে গেয়ে উঠল, রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, নীল শার্ট গায়ে, তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ? হে নিশার 27 বছর বয়সী লম্বা পাতলা ঢ্যামনা যুবক। নিসা ওর মুখ চেপে ধরল। চাপা রাগ দেখে ফিসফিসিয়ে বলল, পেকেছিস, থাম। রিন্তু কপাল কুঁচকে নিসার হাত সরিয়ে ওর মাথায় গাঁটটা মেরে বলল, আমি বললেই পেকেছি, আর তুই এত বড় একটা লোককে লুকিয়ে লুকিয়ে সব সময় দেখিস, তুই পাকিসনি? রক্তিম দুটো গাল ঘুরিয়ে নিসা কলম দিয়ে খাতায় আঁচড় কাটে। রিন্তু ওর থুতনি ধরে মুখটা ঘুরিয়ে বলে, জানি না। মিনমিনে স্বরে জবাব দেয় নিসা। ও সত্যি জানে না লোকটাকে সে কেন দেখে। এই উত্তরটা ও এখনো সাজিয়ে নিজের কাছে উপস্থাপন করেনি। রিন্তুকে কি বলবে? রিন্তু ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জানিস না? আচ্ছা, তোকে যদি ওনার ফোন নাম্বার দিয়ে বলে মিসড কল দিতে, তুই দিবি? রোজ কথা বলবি? খাড়াকান্দা ঘুরতে যাবি ওনার বাইকে চেপে? আরও বেহায়া জিনিসগুলো করবি? নিসার শ্বাস বন্ধ হয়ে আসে ওসব শুনে। রিন্তু বলে, এই সাদ ভাইয়াকে চিনিস?
সেদিন কি হয়েছে শোন, ওনার ওই বন্ধুটা মানে নিলয় ভাইয়াকে ছ্যাঁকা দিয়েছে ওই যে লিমা বৌটি পার্লারের মিতা আপু, তার বিয়ে ছিল সেই দিন। সে নিলয় ভাইয়াকে ছেড়ে এক আমেরিকান সিটিজেন বিয়ে করে নিয়েছে। নিলয় ভাইয়া খুব কেঁদেছিল প্রথমে, পরে সাত ভাইয়া কি করেছে জানিস? কি করেছে? মিতাপুর বিয়ে ভেঙেছে নাকি? দুশ্চিন্তাগ্রস্ত গলায় জানতে চায় নিসা। আরে ধুর, তোর নীল শার্ট পরা যুবক অমন গুন্ডামি করে না। সাত ভাইয়া তার সব বন্ধু বান্ধব নিয়ে গিয়ে বিয়ে খেয়ে এসেছে। বিয়েতে আমিও গেছিলাম। সাত ভাইয়াদের দেখে মিতা আপু আর তার পরিবারের লোকগুলো সারা দিনে ভয়ে দম ফেলতে পারেনি। খাওয়া দাওয়া শেষে সাত ভাইয়াকে বর স্টেজের কাছে এগোতে দেখে মিতা আপু ভয়ে প্রায় কেঁদে দেবে। তখন সাত ভাইয়া ঠান্ডা গলায় বলে, কোন কেটে রেখেছিস রে মিতা? গরুর মাংসে লবণ বেশি, পোলাও সিদ্ধ হয়নি। আচ্ছা, এই নিয়ে তোর গিফট। নিসা হেসে ফেলল রিন্তুর কথা শুনে। হাসতে হাসতে ঘুরে তাকালো আবার জানালায়। ও এইমাত্র একটা জবাব পেল। লোকটা এত অদ্ভুত বলেই হয়তো ও এভাবে দেখে। উৎসব নামের ছেলেটা রোজ বিকেলে লেকে আসে গিটার নিয়ে। বড্ড শৌখিন একটা ছেলে। রোজ বিকালে এখানে গান প্র্যাকটিস করে, সবাইকে গান শোনায়। বৈকালিক ভ্রমণে আসা 8 থেকে 80 মুগ্ধ হয়ে তার গান শুনে। লেক পার্ক এরিয়ার কোচিং সেন্টারের মেয়েগুলো উৎসব ভাইয়া বলতে পাগল। নিসাও ব্যতিক্রম নয়। রোজ কোচিং শেষে এসে গান শুনে যায়। এই খবরটি সাদের নখদর্পণে। তখনও গাইতে শুরু করেনি উৎসব, কেবল গিটারটা তুলেছে হাতে। ওপাশ থেকে নিসার তার দলবল ছুটে এসে দাঁড়িয়ে পড়ে এক কোণে, ঠিক সাদদের মুখোমুখি। সুব্রত নিসাকে দেখে সাদকে খোঁচা মারতে সাদ শান্ত গলায় বলল, তোরে আগে দেখেছি অ্যাক্টর নর্মাল, বয়েজ স্কুলের নিব্বা নাই। আমি যে এখন খুশিতে নেচে উঠবো। নিসা বোকা বোকা মুখ করে তাকিয়ে রয় সম্মুখে। এইমাত্র যেই না দৃষ্টি পড়েছে লম্বা লোকটার চোখে, ফের গুটিয়েছে সমস্ত উচ্ছলতা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দ্বিধাগ্রস্ত। সে চলে যাবে এখান থেকে। উৎসব গিটারের সুর তুলে গাইতে শুরু করে, বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুল উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে। সেই হৃদয়ের সুখ লুটতে হয়, সেই হৃদয়ের সুখ লুট হয় নিষ্ঠুর মৌন ঝরে। হও হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব। চোখের ফাঁকিতে, ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, ফুরে যাবে সব সুখ। সাদ চুপচাপ তাকিয়ে আছে নিসার মুখটাতে। নিসা গান শুনে তৎক্ষণাৎ মুখ তুলে দেখলো সাদকে। আবারও চোখ নামিয়ে নিল লোকটার ঠান্ডা চাহনি থেকে। ওর ভেতরটা হঠাৎ কেমন হাঁসফাঁস করছে। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাবা ছিল যেতে চাইবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলে তোমায় ভুলবে। তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে ফারাতো ভাই। প্রেম হয়ে গেলে কিছুদিন পর দেখবে ভাই আর নাই। কত শুনবে তোমার জন্য, পারবে দিতে প্রাণও। কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গানও। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো, করবে কার জন্য জীবনটা ধন্য, নইলে পুড়ে যাবে সব সুখ। আজ নিসার কি যেন হলো। গানটা শুনে গোলগাল ফর্সা মুখটা ফ্যাকাশে হলো ক্রমশ। পুরোপুরি আর শুনল না আজ উৎসব ভাইয়ার গান। রিন্তুর হাত ধরে চলে গেল সেখান থেকে চুপচাপ, ঠিক যেভাবে পালিয়ে যায়। যাওয়ার আগে একটিবার তাকালো না নীল শার্ট পরিহিত লোকটার দিকে, যাকে সেও দেখে সবসময়। শুধুমাত্র সাদ যেভাবে চুপচাপ দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। সুব্রত আর বাকিরা গান শুনে বেশ বিরক্ত চোখে তাকিয়ে আছে উৎসব নামের ছেলেটার দিকে। গানটা শেষ হতেই যখন জায়গাটা ফাঁকা হলো, উমর গিয়ে উৎসবের সামনে দাঁড়িয়ে বলল, আর কোনোদিন যেন এই গানটা গাইতে না দেখি ছোট ভাই। বিভ্রান্ত উৎসব ভীত গলায় বলল, কেন বড় ভাইয়ারা? সুব্রত জবাব দিল, দুনিয়ার সব বালিকাকে সতর্ক করার ঠেকা নিয়ে রেখেছিস নাকি রে ভাই? এখন থেকে রোজ দুটো করে প্রেমের গান গাইবি, পরিবেশ নষ্ট করবে না এসব সতর্কবাণী গেয়ে। বালিকারা প্রেমের পদ্ম দিয়ে না এগোলে তোমার বড় ভাইদের ভীষণ কষ্ট হবে। উৎসব ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল ঠায়। সাদ গিয়ে চুপচাপ বাইকে উঠলো। হঠাৎ করে ভীষণ রকমের অস্বস্তি তাকেও জেঁকে ধরেছে। কি হয়েছে, কেন হয়েছে বুঝতে পারছে না। গোটা সন্ধ্যা কাঠপট্টির মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছে, ঠিক আড্ডা দেয়নি, চুপচাপ দাঁড়িয়েছিল। সুব্রত ভীষণ চিন্তায় পড়ে গেল বন্ধুকে নিয়ে, তবে সাহস করে আর কিছু জানতে চাইল না। রাত তখন 11টা প্রায়। সাদ ওখানেই দাঁড়িয়েছিল চুপচাপ, একেবারে চুপচাপ। বাড়ি থেকে শাহনাজ কল করলেও ধরেনি। বন্ধুরা ওর কাছে থাকতে চাইলেও পাঠিয়ে দিয়েছে সকলকে। আধা ঘন্টার মতো একাই দাঁড়িয়েছিল, কিন্তু ও হঠাৎ কোথা থেকে ছুটতে ছুটতে এলো। ওমর চেঁচিয়ে সাদকে বলল, ভাই, স্বাদ আবার বের করে দিচ্ছে ওই মেয়ের ঘর থেকে। ব্রাঞ্চ রোডে ভিড় জমেছে, বুঝি না ওর বড় বোনটা কি বলদ নাকি?
সাদ অবিচল ওমরের মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক। কথাটা বুঝতে সময় নেয়। পরপর হাতে সিগারেটটাতে শেষ টানটা দিয়ে টুকরোটা পায়ে পিষে ঘড়িতে সময় দেখে। রাত তখন 11:30 প্রায়। কাঠপট্টির ও মাথার শেষ দোকানটির শাটার নামিয়ে ধীরেন রায় নিজের বাইক চালু করে বাড়ির রাস্তা ধরে। দৃষ্টি এক ঝলক সেদিকে ঝুলিয়ে শান্ত গলায় ওমরকে বলে, ওর কি 18 হয়েছে রে? রিন তোর কাছে শুনেছি হয়নি, 16.5। সাদ টানটান হয়ে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল। ও আসলে শ্বাস নয়, নিল এক কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তটা নিতে গিয়ে সাদ তালুকদারের ঘাম ছুটে গিয়েছে, আজ গোটা সন্ধ্যার ঘাম। চরকলনি হুজুর টাকা দিয়ে বিয়ে পড়িয়ে দিবে না? ওর কথায় এক নিমিষে ওখানে দাঁড়িয়ে থাকা 3টা চোয়াল হা হয়ে ঝুলে পড়তে চায়। ওরা শুরুতে এক মুহূর্তের জন্য ভেবেছিল সাদ ফাজলামি করছে, কিন্তু সাদের চিরগম্ভীর মুখটা বুঝিয়ে দিল সাদ ফাজলামি করার ছেলে নয়। ওমর চাপা স্বরে চিল্লিয়ে বলে ওঠে, বাল্য বিবাহ করবি? পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকার পরিমাণ দেখছে সাদ। জবাবটা দেয় শান্ত গলায়, মুসলিম বিবাহ করব। আমার বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে। চেহারা দেখে তো মনে হয় না 2-1টা বাচ্চা অনায়াসে পালতে পারবে এই মেয়ে। হেবলি হলে হবে কি, হাট্টাঘাট্টা আছে, মনে তো হয় সংসারই হবে। ওরা তখনও অবিশ্বাসের ঘরে। সুব্রত বলে, আর এতদিন যে বাস্তবতার কথা বলতিস, বাস্তবতা এই, বাস্তবতা সেই, ওসব। ওয়ালেটটা পকে ঢুকিয়ে নিজের বাইকে চেপে বসে এবারও শান্ত গলায় জবাবটা দেয় সাদ। বাস্তবতার গোষ্ঠী খেলায় আমার বউ পালা আর খাওয়ানোর গাঁট আছে। তো কাজিয়ান কাতেছে নাকি রে? তা দেখিনি। কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে? এই 2.5 ঘন্টা তো হবেই। এবার একটু মেজাজ উঠল সাদের। আপন মনেই বিড়বিড় করলো, ডেঙ্গু সিজন, নিশ্চয়ই মশা কামড়ায় তামা তামা করে ফেলেছে। যদি এমন কিছু হয় না রে, ওর বোন দুলাভাইকে আমি চিবিয়ে খাবো দেখিস, তাও লবণ ছাড়া। আশেপাশের বাড়ি থেকে উকি মারছিল সকলে। পাশের দুঘর থেকে আওয়াজ এসেছিল যদিও। এই নিসা, আমাদের ঘরে আয়। রিমা আর জামাইয়ের মাথা ঠান্ডা হলে ও ঘরে যাস। নিসা যায়নি। হাতের ব্যাগটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে ফর্সা দুটো গালে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকই মশার কামড় খেয়েছে। ব্রাঞ্চ রোডের 4-2-5 নম্বর বাড়িটা এখন নিশ্চুপ। ঝগড়াটা কি থেমেছে? হাঁড়ি পাতিল ভাঙার শব্দ আসছে না আর। আচ্ছা, নিসা এখন কি করবে? ও বেহার মতো ঘরে ঢুকে যাবে? কেউ তো ডাকতে এলো না। রাত বাড়ে কমে ব্রাঞ্চ রোডের ভিড়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা মানুষগুলোর ঘুম পাচ্ছে, তাই চলে যাচ্ছে। নিসার ঘুম পাচ্ছে না, তার মাথা ভর্তি টেনশন। আগামীকাল নির্বাচনী পরীক্ষা শুরু। ও একটু পড়তে বসবে না? কাল বাংলা প্রথম পত্র। নিসার চোখ ঘোলাটে হয় আবারও। ঘোলাটে চোখে দেখে সম্পূর্ণ রাস্তায় সে একা দাঁড়িয়ে। ভেতর থেকে কেউ তখনও এলো না। আবার শুনল কেউ কাউকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। আবার ঝগড়া শুরু হয়েছে ভিতরে। আপু কি মারামারি শুরু করেছে দুলাভাইয়ের সাথে? নিসা চোখ বন্ধ করে শ্বাস ফেলে। পরপর আচানক চোখ দুটো খুলে যায়। বাইকের হেডলাইট চোখে পড়তেই গুটিয়ে গিয়ে ওড়না সামলে দাঁড়ায় নিশা। আড়ষ্ট ভঙ্গিতে পেছনে এক কদম পিছিয়ে চোখ বড় বড় করে দেখে মানুষটাকে। মানুষটা বরাবরের ন্যায় শান্তভাব বজায় রেখে তার দিকে এগোয়। নিসা এলোমেলো দৃষ্টি ফেলে। কেন এসেছে এ? কি লজ্জা! এই মানুষটার সামনে এসে এতটাই লজ্জায় পড়তে চায়নি। এ যদি জানে নিসাকে ঘর থেকে বের করে দিয়েছে, তবে নিসার জন্য সেটা লজ্জারই বটে। সাদ গিয়ে চুপচাপ নিসার ঠিক সামনে দাঁড়িয়ে একবার উঁচু হয়ে উকি দেয় 4-2-5 নম্বরের বাড়ির ভেতর। বাড়ির ভেতরকার ঝগড়া তখন তুঙ্গে। সাদ এইবার রাখলো নিসার ভেজা চোখে চোখ দুটোতে তার গাঢ় দুটো চোখ এবং বেশ শান্ত স্বরে বলল, আমাকে বিয়ে করবা? আজকে সাদকে দেখলাম, ভীষণ ভাব ভাই, ভীষণ ভাব তার। ইতর একটা বলে কি না, আপনাদের দেখলে ওর মনে হয় ধন নাই বন্দুক কান্দে, চাইল না সুহাসের রান্দে। তুহিনের হড়বড়িয়ে বলা কথাগুলো কর্ণগোচর হতেই মিনহাজের চোখ দুটো আপনা আপনি মেলে যায়। জেলা যুবলীগের অফিসের তালা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ভেতরে আরাম করছিল। এত রাতে ঠিক আরাম নয়। এই অফিসে তার এই গভীর রাতে থাকার উদ্দেশ্যটা ভিন্ন। যুবলীগের এই দোতলা অফিসে দিনের বেলা যুব সমাজের সেবা হলেও রাতে যুবতী ধরে এনে প্রায়শই অনৈতিক কার্যকলাপ ঘটানো হয়। অবশ্য মেয়ে লোক স্বেচ্ছায় আসে। কক্ষে মিনহাজ একা আপাতত। নিচতলায় দলীয় সদস্য 2জন পাহারারত। মিনহাজ চোখ ডলে নেয় 2 হাতে। এত ঘুম পাচ্ছে তার। রাগিনী বলে মেয়েটাকে আজ আসতে নিষেধ করে দেবে নাকি? সেটাই ঠিক হবে। ঘুমের জ্বালায় তুহিনের কুচকুচে কালো থোবড়াটা অবধি ঘোলাটে লাগছে। হাই তুলে মিনহাজ। তুহিন কিঞ্চিত অপ্রস্তুত গলায় বলে, কফি করে দিব ভাই? না, বাড়িতে যাব। তো কি বলছিলি? সাত এ কথা বলেছে? অস্ফুটে একটা গালি দিয়ে উঠল মিনহাজ তৎক্ষণাৎ। পরপর গলা খাকারি দিয়ে বলে, ওর কাহিনী বল। নজর রাখতে বলেছি। ওর
ফোনটা একটু বাগিয়ে এনে দিতে এখনো অবধি পারলি না তোরা? ভাই ওইটাই সাত, চাইবো আর ফোন দিয়ে দিবে। ছিনতাই করবো সেই উপায়ও নেই। ধরা পড়লে জুতাই পিষবে জানোয়ারটা। তবুও চেষ্টায় আছে। মিনহাজ বেশ চিন্তিত মুখ করে চেয়ারে হেলান দেয়, পরপর বলে, আজকাল শুনি একটা মেয়ের পেছনে ঘোরে, কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এ ব্যাপারে কিছু জানিস? ওই যে ব্যারাকের রুবেল আছে না, তার শালি, ক্লাস 10 পড়ে, গার্লস স্কুল। ওকে সম্ভবত পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ক্লাস 10 পড়ে? বেশ কচি। অবাকের সুরে মিনহাজের গলায় পরপর ঠোঁট জোড়া বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে তুহিনকে বলল, একটু দেখাস তো কেমন মেয়েটা, একটু দেখবো। আমার আবার সাদের সব কিছু পছন্দ হয়ে যায়, ওর রুচি বেশ ভালো। 425 নাম্বার বাড়িটার ভেতরকার পরিবেশ শান্ত। এখন ঝগড়া থেমেছে। বাড়ির কর্তা লুঙ্গির গিট্টুটা এক দফা খুলে পরপর বেশ শক্ত করে আটকে গায়ের টি শার্ট ঝাড়তে ঝাড়তে দোতলায় উঠে। রিমা বসে আছে মেঝেতে, কাঁদছে সে। মেঝেতে ছড়িয়ে পড়ে থাকা বাসনকোসনগুলো সেভাবেই পড়ে আছে। শরীরের রাগ কমছে না তার। রিমার এমন হয় যখন রাগ ওঠে তখন ইচ্ছে করে খুন করে ফেলতে কাউকে, একেবারে জবায়। এই ভয়াবহ স্বভাবটা ফেরাতেই বরিশাল গিয়ে মানসিক ডাক্তার অবধি দেখিয়েছে সে, কোনো কাজ হয়নি। এই ব্যাধি রিমাকে আজীবন বয়ে নিয়ে যেতে হবে, এ রিমা জানে। প্রতিবার ভুক্তভোগী হবে আদরের বোনটা, যার দুনিয়ায় রিমা ছাড়া কেউ নেই। প্রতিবার ঝগড়ার কেন্দ্রবিন্দু হয় নিসা, রিমার স্বামী রুবেল, যাকে রিমা ভালোবেসে বিয়ে করেছিল। বোনকে কাছে রাখবে এই শর্তে বিয়েতে পা বাড়িয়েছিল। বিয়ের পর রুবেল তার কথা রাখেনি। মা বোনের কুমন্ত্রণায় কিছুদিন পর পর প্রসঙ্গ তুলে নিসাকে যার তার কাছে বিয়ে দিয়ে দিবে। যদিও নিসার ভরণ পোষণ রিমাই দেয়। ব্র্যাকের বেশ ভালো অবস্থানে রয়েছে রিমা, কিন্তু রুবেলের বিষয়টা পছন্দ নয় মোটে। প্রথম ইনিয়ে বিনিয়ে বললেও যখন নিসার বড় বড় খরচা প্রয়োজন পড়ে তখন বাড়িতে এক দফা ঝগড়া হয়ে যায়। রিমা নিজের মেজাজ হারিয়ে স্বামীকে কথা শোনায়। রুবেলের আক্রোশে বাড়ে নিসার উপর। সুযোগ খোঁজে কখন নিসার টুটি চেপে ধরে শায়েস্তা করবে। আজ লেগেছিল নিসার ফর্ম ফিল আপের টাকা আর জামা কাপড়ের খরচা নিয়ে। রুবেলের একটা বোন নিসার বয়সী, তাকে রুবেল দুহাতে দিলেও রিমার দেয়াটা নিতে পারে না সে। রিমা আর নিসার নানুর বাড়ি থেকে পাওয়া সিকি পরিমাণ জমি বেচে কেন নিসার খরচা চালানো হয় না, বারবার সেই প্রসঙ্গ তুলে রুবেল। আজ যেন রিমার সহ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল সবটা। প্রতিবার এমনটি করে সে, মেজাজ হারিয়ে শেষটা আদরের বোনটিকে বের করে দেয় বাড়ি থেকে। চিল্লিয়ে পাড়া মাথায় করে শুনিয়ে দেয় রুবেলের ছোটলোকিপনার কথা। বহুবার এই নির্মম কাজটি করে রিমা পরে অনুশোচনায় দম বের করে কাঁদে। গায়ের জ্বলন না কমলেও চোখের পানি মুছে এবার উঠে রিমা। বুকটা হাঁসফাঁস করছে বোনের দুশ্চিন্তায়। আবার কিভাবে বোনের সামনে গিয়ে দাঁড়াবে সে চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কাল মেয়েটার পরীক্ষা। রুবেলকে ছোট লোক সাজাতে আজ এভাবে মেয়েটাকে ঘর থেকে বের করা উচিত হয়নি রিমার। ওড়নার কোণে চোখ মুছে এইবার বেশ আক্রোশ নিয়ে তাকায় ভেতরের কক্ষের বন্ধ দরজায়। শ্বাস ফেলে রিগি মিগি দিয়ে বলে, আজ ছেলেটা না থাকলে তোর মতো ছোট লোককে ছাড়তে 2 মিনিটও ভাবতাম না আমি। রুবেল টিভির ভলিউম বাড়িয়ে দেয়। রিমা গটগট করে বাড়ি থেকে বেরিয়ে সোজা নামে উঠানে। এবার কণ্ঠে বেশ দরদ ঢেলে ডেকে ওঠে নিশাকে, নিশুমণি ঘরে আসো না। নিশা উঠানের দূর কোথাও নেই মেন গেটের সামনে। এতক্ষণে রিমার মেজাজ পড়ে গিয়ে মাথাটা স্বাভাবিক হয়। কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত ভঙ্গিতে পাশের দুবাড়ির ভাবিদের ডেকে বলে ওঠে, ভাবি, নিশুকে নিয়েছো তোমরা তোমাদের ঘরে? পাঠিয়ে দাও না, সন্ধ্যায় বলেছিল ভাত খাবে। জবাব এলো, সে কি কথা, কত সাধলাম এলো না, কোথায় গেল ও? রিমা যেন আকাশ থেকে পড়ল। শরীরটা মৃদু ঝাঁকুনি দিয়ে উঠলেও নিজেকে সামলে নিল এই ভেবে নিসা কোনো বান্ধবীর বাসায় গিয়েছে হয়তো। দৌড়ে ঘরে ঢুকে ফোন বের করে পরপর কল দিল রিন্তু সহ বাকিদের বাড়িতে। ওদের থেকেও জবাব এলো না। টিভিতে গানের শব্দটা জোরালো হচ্ছে। রিমার মাথায় রক্ত উঠছে আবার। দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ কেঁদে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে রুবেলের সামনে দাঁড়িয়ে এক আছাড়ে টিভিটা ভাঙল। রুবেল তখন বলে উঠল, তোকেও তালাক দেই না কেবল ছেলেটার জন্য, নয়তো তোর এই তেজ জেদ নিয়ে তোর যোগ্যতা নেই স্বামীর ভাত খাওয়ার। বোনের জন্য এত চিন্তা, বিয়ে দিস না কেন? রিমা ছুটে ও ঘর থেকে বেরিয়ে রাতুলের ঘরে ঢুকে ওকে দেখে এসে হাতে তুলে নিল ভ্যানিটি ব্যাগ। তাকে এখন বোনকে খুঁজতে বেরোতে হবে। তবুও একটু থামলো দুয়ারে। বাড়ি থেকে বেরোনোর আগে রুবেলকে বলল, বিয়ে দেব এবার, আমি নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দেব। বোন হিসেবে বোনের কামাই খাওয়া যে ওর পাপ। স্বামীর ঘরে গিয়ে স্বামীরটা খাক।
যে কপাল নিয়ে জন্মেছে এতে ওর বিয়ে দেওয়াই উচিত। তুমি আর টেনশন নিও না, তোমার বোনের জন্য তুমি আজীবন করে যেও। আমি না হয় আমার বোনকে ঘাট থেকে নামিয়ে কাউকে দিয়ে দেই। চরকলোনির কাজী অফিসের প্রধান কাজী নেসারউদ্দিন আহমেদ তার বসার ঘরের এক কোণের একটা সোফা দখল করে বসে আছে বেশ চিন্তিত ভঙ্গিতে। তার সামনে তার বৃদ্ধ মা ঘুরে ঘুরে মিষ্টি বিলাচ্ছে ওখানে বসে থাকা উঠতি বয়সী ছেলে মেয়েগুলোকে, বর আর বউকে। নেসারউদ্দিন হাতের কাগজপত্র উল্টে পাল্টে দেখে, দেখতে দেখতে ঢোক গিলে। কিছু আগে তিনি দেশের আইন ভেঙে একটা অপরাধ করেছেন, যার শাস্তি হয় দেশের আইনে। তার হাতের কাগজগুলো যদি কোনোভাবে এই থানার ওসির হাতে পড়ে যায় কিংবা কেউ খুনাক্ষরে টের পেয়ে যায় কথা, তবে সর্বনাশ। দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে। নেসার ভেতরের ঘরের দরজায় তাকে থমথমে গলায় বলল, এই এদের পানি দাও, সাথে আমাকেও। সাত তালুকদার। অসীম তালুকদারের মেজ ছেলেটি বেশ নির্বিকার। ওকে ঘিরে সুব্রত, ওমর, নিলয়, মন্দিরা আর মন্দিরার আরো দুটো বান্ধবী মিষ্টি হাতাহাতি করতে ব্যস্ত। সাদের নিষ্প্রভ দৃষ্টি তার পাশে আড়ষ্ট ভঙ্গিতে বসে থাকা ষোড়শীর মুখে। ষোড়শীর মুখটা এখন একটু বেশি লাল, হয়তো সন্ধ্যা থেকে কেঁদেছে তাই। তবে সেই লালের সাথে মিলেছে ওর মাথায় চাপানো লাল রঙের শিফনের একটা ওড়না। মন্দিরা শাড়ি এনেছিল ওকে পরাবে, তাই পরাতে আর পারেনি। অগত্যা শুধুমাত্র একটা ওড়না দিয়ে বউ সাজাতে হয়েছে। সাদের মনে হচ্ছে এটা কোনো নারী নয়, এটা একটা কৃষ্ণচূড়া অসময়ে ফুটেছে সাদের জন্যে। সাদের নিষ্প্রভ চাহনি এই কৃষ্ণচূড়ার মুখ থেকে গলায় গিয়ে ঠেকে। ভয়ে মেয়েটা ঢোক গিলছে দেখে। সাদ খানিকটা হেসে নেয় মনে মনে, পরপর স্বর গম্ভীর করে উচ্ছ্বসিত বন্ধুদের থামিয়ে বলে ওঠে, বলেই কাজীকে বলল। নেসারউদ্দিন ভেতরে ভেতরে শ্বাস ফেলে। এতক্ষণে তার সামনে দাঁড়িয়ে থাকা মফস্বলের প্রাক্তন ত্রাস সাদ তালুকদারকে কিঞ্চিত স্বাভাবিক লাগছে। নয়তো যখন ছোট একটা মেয়েকে নিয়ে এসে তার সম্মুখে এসে দাঁড়িয়েছিল হতবাক হয়েছিল নেসার। শুরুতে ভেবেছিল মেয়ে তুলে বিয়ে করছে, বিয়ে পড়াতে আপত্তি তোলার সাহসও ছিল না। পরে বুঝলো এই একরত্তি মেয়েরই সম্মতি আছে বিয়েতে। কি মেয়েদের রুচি! ভোলা ভালা মেয়েগুলো রুচিবোধ এমন ভয়ঙ্কর কেন বোঝে না নেসার। সুন্দর ছেলে হলেই কি সে ভালো স্বামী হয়? এই সাত তালুকদার এক সময় বাপসহ সকলে শান্তি চিবিয়ে খাওয়া মানুষ কখনো সংসারী হবে? তার এ জন্মে হচ্ছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নেসার মাথা নাড়ায়। মিনমিনে স্বরে বলে, ভাত খেয়ে যাবে? আপনাকে কষ্ট করতে হবে না, আর দরজা আটকে দিন, আমরা গেলাম। ওরা তৎপর হয়। সুব্রত হাই তুলে মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতে মন্দিরা এসে ধরল নিসার হাতটা। থালার মতো গোল ফর্সা মুখটা এতক্ষণে উঁচু হয়ে তুলল চোখ। সেই যে কবুল বলার আগে নামিয়ে নিয়েছিল, তারপর আর কিছু দেখেনি নিজের পায়ের মেহেদি রাঙানো নখগুলো ব্যতীত। সাদের নিষ্পন্দ চোখ তখন মেয়েটার মুখাভাবে আটকে আছে। এই মেয়েটা তার বউ এখন? একই বাস্তবতা। উঠবে না নিশা? মন্দিরার কথার পিঠে ষোড়শী কাপা গলার আওয়াজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।